তারানাথ তান্ত্রিক একবার ঘুরতে ঘুরতে একটি গ্রামে গিয়ে পৌঁছন, যেখানে গিয়ে তিনি জানতে পারেন যে একটি গাছে অনেক দিন ধরেই এক ব্রহ্মদৈত্য বাসা বেঁধেছে। যদিও সে কারোরই ক্ষতি করে না, তারানাথ তান্ত্রিক কি পারবেন সেই ব্রহ্মদৈত্যের আসল পরিচয় জানতে আর তার মুক্তির ব্যবস্থা করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ঝুমঝুমিতলার ব্রহ্মদৈত্য। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, পার্থ, দীপ্তিমান, খুশি, রাজ ও RN অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ঝুমঝুমিতলার ব্রহ্মদৈত্য। অন্ধকার গাছটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায় না। আমি সন্ধেবেলা যখন এখানে এসেছিলাম তখনই ওই গাছটার দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত লেগেছিল। যেন মনে হয়েছিল এখানে ফাঁকা জায়গাতে আমি একা নই, এখানে আমার সাথে আরো অন্য কেউও রয়েছে। এই সময় আমি আর সামনের দিকে হেঁটে যাওয়ার মতো ঝুঁকি নিতে পারলাম না। সামনের রাত কাটানোর মতো কোনো জায়গা পাবো কিনা ঠিক নেই। এখানে একটা বট গাছকে ঘিরে বেদি মতো করা হয়েছে। সেই বেদির উপরে উঠে শুয়ে গোটা রাত কাটিয়ে দিতে পারবো আমি জানি। তাই আর বেশি না ভেবে সেইখানে উঠে বসে পড়লাম। অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে থাকতে মনের ভেতর কেমন যেন একটু অস্বস্তি হচ্ছিল। বারবার মনে হচ্ছিল ওই যে একপাশে অন্ধকারে যে একটা গাছ রয়েছে ওদিকে আমার চোখ চলে যাচ্ছে। নিজের অজান্তেই শুয়ে শুয়ে কতক্ষণ যে সেদিকেই তাকিয়েছিলাম মনে নেই। বারবার মনে হচ্ছিল অন্ধকারে গাছের আশেপাশে কিছু যেন একটা রয়েছে। প্রবল একটা মেঠো গন্ধ যেন কোথা থেকে ভেসে আসে। আসলে খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আমি আরো বেশি এই সন্ধেবেলা হেঁটে যেতে চাইছিলাম না। এখানে ঢোকার আগেই আমার অদ্ভুত মনে হওয়ায় দেহ বন্ধন করে রেখেছিলাম, আর তেমন কিছু প্রয়োজন হবে বলে মনে হয়নি। আমিও গাছের তলায় বেদির উপর শুয়ে অন্ধকারের মধ্যে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম। আশেপাশে যে কোনো বাড়ি ঘর রয়েছে সেটা মনে হচ্ছে না। অন্তত আধো অন্ধকারে আমার সে সব কিছুই চোখে পড়েনি। আমি শুধু দেখতে পেয়েছিলাম এই ফাঁকা জায়গাটার একপাশে বেদি মতো, আর তার আশেপাশে আরো কয়েকটা গাছ রয়েছে। খানিকটা এগিয়ে গেলে একটা ছোট ডোবা মতো আছে, মনে হয় গ্রামের বাইরের দিকে। কিন্তু এদিকে যদি লোকজন না আসে তাহলে গাছের তলায় বেদি বানালো কে? প্রায় গোটা দিন ধরে আজ হেঁটে চলেছি। দুপুরের দিকে একজনের বাড়িতে সামান্য কিছু আহার করেছিলাম, তাই শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। বেদির ওপর শুয়ে থাকতে থাকতে দুটো চোখ বুজে আসতে শুরু করলো। যতবারই চোখ দুটো বুজে আসে ততবারই একটা অদ্ভুত ব্যাপার মনে হয় ওই বেলগাছের কাছে দাঁড়িয়ে কেউ যেন একটা আমার দিকে তাকিয়ে রয়েছে। চোখ খুলে কিন্তু কিছুই দেখতে পাই না। আস্তে আস্তে আরো বেশি অন্ধকার নেমে আসতে শুরু করেছে, কিন্তু ওই বেলগাছটাকে আমি অন্ধকারের মধ্যেও কেমন যেন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এমনটা মাঝে মাঝে হয়, কোনো বস্তু কিংবা কোনো কিছুর দিকে হঠাৎ করে একটা আকর্ষণ বোধ হয়, তবে সেক্ষেত্রে তার কোনো না কোনো একটা মাধ্যমে মাহাত্ম্য থাকে। আর তাই আমিও বুঝতে পারছিলাম ব্যাপারটা অকারণে হচ্ছে না, কোনো না কোনো একটা কারণ তো রয়েছে। সেই কারণটা আমায় খুঁজে বার করতে হবে। তবে এখন রাত হয়ে এসেছে, আমার শরীরও ক্লান্ত। এখন এই সমস্ত কিছু নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এমনটা ভেবে আবার চোখ বন্ধ করতে যাব, ঠিক তখনই যেন স্পষ্ট দেখতে পেলাম বেলগাছের তলায় অন্ধকারে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এবার আমার কেমন যেন রাগ হলো। কোথায় এখানে একটু রাতের বেলা ঘুমিয়ে নেব বলে এসেছি, তার মধ্যে যদি এমন কোনো বিরক্তি হয় তাহলে কার ভালো লাগে? আমি বট গাছের সেই বেদির উপর উঠে বসে একটু গলা তুলে বললাম, ওই গাছের তলায় কে দাঁড়িয়ে আছে? কে? আমি কারোর কথার কোনো উত্তর পেলাম না।
তার বদলে বুঝতে পারলাম গাছের তলায় যে দাঁড়িয়ে রয়েছে সে একটু আমার দিকে সামনে এগিয়ে এলো। অন্ধকারে ভালোভাবে তেমন কিছুই বোঝা যায় না, তবে অনেকক্ষণ ধরে আমি এখানে বসে রয়েছি, তাই কিছুটা হলেও সমস্তটুকুই দেখতে পাচ্ছি। আর তাই গাছের তলায় যে কেউ দাঁড়িয়ে রয়েছে সেটাও আমি বুঝতে পারছি। তবে আমার কথার উত্তর সে দিচ্ছে না। কেন? এতক্ষণ ধরে আমি এখানে ছিলাম, কাউকে তো মনে হয়নি। তাহলে এমন অবস্থায় দুটো কাজ করা যায়। প্রথমত উঠে গিয়ে দেখা যায়, দ্বিতীয়ত এখানে চুপ করে বসে থাকা যায়। আমি দুটোর কোনোটাই করতে পারলাম না, কারণ আমি বুঝতে পেরেছিলাম আমার আশেপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসছে। বেলগাছের তলায় যে সে দাঁড়িয়েছে সে অতি সাধারণ কেউ এটা হতে পারে না। সত্যি বলতে এখানে বসার আগেই আমি দেহ বন্ধন করে রেখেছিলাম, তাই খুব বেশি ভয় আমার হচ্ছিল না। তবু এমন একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়লে অন্তত দেখা তো দরকার যে গাছের তলায় কে দাঁড়িয়ে রয়েছে। সে এখনো দাঁড়িয়ে আছে, আর আমার কেমন যেন মনে হচ্ছিল সে আমার দিকে তাকিয়ে দেখছে। এবার আমি কিছু একটা বলতে যাব, তখনই বুঝতে পারলাম গাছের তলায় দাঁড়িয়ে থাকা লোকটা এক লাফে গাছের উপরে উঠে গেল। তারপরে আমি একটা হাসি শুনতে পেলাম। কে যেন আমায় ভয় দেখানোর জন্যই অমন ভাবে গোটা জায়গাটা কাঁপিয়ে হেসে চলেছে। সে হাসি এতই কর্কশ আর এতই ভয়াবহ যে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি নিশ্চিত সে আর ওখানে বসে থাকতে পারতো না। ওখান থেকে তাকে দৌড়ে পালাতে হতো। আমি সেখানে বসেছিলাম বটে, কিন্তু কেমন যেন বুকের মধ্যে একটা অদ্ভুত ভয় আমারও হচ্ছিল। অচেনা অজানা জায়গা, তার উপর এত রাতে এমন অদ্ভুত ভাবে কেউ হেসে চলেছে। আমি বেদির উপর উঠে ভালো করে বসলাম। তারপর মনে মনে মধু সুন্দরী দেবীর নাম জপ করতে লাগলাম। একটু পরেই মনে হলো চারপাশের ভারী পরিবেশটা কেমন যেন হালকা হয়ে আসতে শুরু করেছে। ঠিক তখনই বেলগাছের উপরে একটা ছটপটানোর শব্দ শুনতে পেলাম। গাছের উপরে একটা পাখির মর্মান্তিক ডাক শুনতে পেলাম। তার সাথে সাথে কি যেন একটা এসে পড়লো আমার চেয়ে খানিক দূরে। তারপর সেটা ছটফট করতে করতে মাটির উপরে একসময় স্থির হয়ে গেল। আমি সামনে গিয়ে না গিয়েও বুঝতে পারলাম যে পাখিটা চিৎকার করে চলেছিল তার নিথর দেহটা পড়ে রয়েছে ওই মাটির উপরে। গোটা রাত আমি ভালোভাবে ঘুমোতে পারলাম না। এমন অবস্থায় ঘুমানো যায় না। এমন অবস্থায় চুপ করে বসে চারপাশে লক্ষ্য রাখা দরকার, সেটা আমি জানি। ঘুমিয়ে পড়লে বড় সড়ো কোনো বিপদ ঘটে যেতে পারে। আমিও তাই প্রায় গোটা রাত জেগে রইলাম। তারপর অনেক সকালের দিকে সূর্য যখন পূর্ব আকাশে তার রং ছড়াতে শুরু করেছে তখন বোধহয় দুটো চোখ বুজে এসেছিল। এমন একটা কথা কিন্তু আমি অনেকদিন আগে শুনেছিলাম। গ্রামে আমার মাসির বাড়ির পাশে কারোর একজনের বাড়িতে এমন একটা অশুভ প্রেত মাঝে মাঝে দেখা যেত, কিন্তু সেই অশুভ প্রেত কিন্তু কারোর ক্ষতি করেনি। তাকে দেখে মাঝে মাঝে মানুষেরা ভয় পেত এই পর্যন্ত, তবে তাকে আবার সবসময় দেখা যেত না। যে বাড়িতে তাকে দেখা যেত সে বাড়িটা বেশিরভাগ সময়ই ফাঁকা থাকতো। সেখানে যারা থাকতো তারা শহরে থাকতো, মাঝে মাঝে ফিরে আসতো। এই বাড়িতে আর অন্য কেউ থাকতে পারতো না। তুমি তো এ সমস্ত কিছু বিশ্বাস করো না, তাহলে তুমি ও কথা বিশ্বাস করলে কেন? আমি নিজে মাসির বাড়িতে গিয়ে একদিন রাতের বেলা ওই গ্রামের একজনের সাথে ওই বাড়িতে ঢুকেছিলাম। সেখানে তেমন কিছু দেখতে পারিনি, তবে অদ্ভুত কিছু অনুভূতি হয়েছিল। আমার মনে হয়েছিল আমাদের ঠিক আশেপাশেই কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। তারানাথ ঠিকই বলে, বুঝেছো? আমাদের এই দুনিয়াতে এমন অনেক কিছুই হয় যার সঠিক কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাবো না। এসব যেমন বিশ্বাস করি না তেমন আবার অবিশ্বাসও আমি করি না। তবে তোমার অবিশ্বাসের ক্ষেত্রেও আমার বলার কিছুই নেই।
আসলে নিজের চোখে না দেখলে সমস্ত বিশ্বাস করা কিন্তু কঠিন কাজ। মাসির কাছে শুনেছিলাম ওই অশুভ শক্তি মানে ওই ভূত নাকি বাস্তু ভূত, সে নাকি ওখানেই থাকে, কারোর ক্ষতি করে না। বড় আশ্চর্য ব্যাপার কিন্তু। কেমন আশ্চর্য ব্যাপার? এই নিয়ে নিশ্চয়ই তারানাথের কাছেও নতুন কোনো গল্প থাকবে। তাহলে আজ তারানাথের কাছে গিয়ে এমন একটা গল্প তার কাছ থেকে শুনতে চাইব, বুঝলে। তারানাথ তো এখন যে সমস্ত গল্পগুলো বলে সত্যি সেগুলো বড় অদ্ভুত, মনে হয় বড় ভয়ঙ্কর। তবে আমাদের অভ্যেস হয়ে গেছে বলে খুব একটা চমক লাগে না, বুঝলে। কিশোরীর কথায় আমি বেশ খুশি হলাম। সে কোনো কিছুই বিশ্বাস করে না সেটা আমি জানি, সবকিছু যুক্তি দিয়ে তর্ক দিয়ে মেনে নিতে চায়। তবে তারানাথের কথার উপর যুক্তি কিংবা তর্ক করার সাহস আমার অন্তত নেই, সেটা কিশোরীর আছে। আমি আর অপেক্ষা না করে তৈরি হয়ে নিলাম। তারানাথের কাছে যাওয়ার জন্য রাস্তায় নেওয়ার আগে কিন্তু জোর বৃষ্টি হলো। আমরা ছাতা নিয়ে নিলাম। আজ আর হেঁটে যাওয়ার মতো দুঃসাহস করলাম না, তাড়াতাড়ি গিয়ে ট্রাম ধরলাম। ট্রামে আমাদের উল্টো দিকে বসে রয়েছে দুই ভদ্রলোক। তারা নিজেদের মধ্যে কথা বলে চলেছিল। তাদের একজন বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। নেহাত আমার ছেলের সাহস আছে, তাই সে রাতের বেলা একটা লাঠি নিয়ে বাইরে বেরিয়ে খুঁজে দেখেছে, কিন্তু কোথাও কেউ নেই। তাহলে ওভাবে দরজায় ধাক্কা দিল কে বলতো? ওভাবে ছেলেকে রাতের বেলা বাইরে বেরোতে বারণ করো। কখন কি হয় আসলে এ সমস্ত তো ঠিক নয়, দিনকাল ভালো নয়, কোথা থেকে কি হয়ে যায়। আমিও সব ভাবি না, তবে যদি এসব ভূত প্রেতের কাজ হয় তাহলে তো বড় বিপদ রয়েছে। ভাবছি কোনো এক ভালো ওঝাকে একবার দেখিয়ে নেবো বাড়িটা। নতুন বাড়ি কিনেছো আর একবার সেখানে পুজো করাওনি? ছেলেকে বলেছিলাম, কিন্তু সে তো আর এই সমস্ত বিশ্বাস করে না। কি করব বলো, ছেলে নিজের বাড়ি কিনেছে, তারপর এখন তো জানোই যার যেটা ভালো লাগে সে সেটাই করে। আমরা অনেকক্ষণ ধরে তাদের কথা শুনে চলেছিলাম। এবার কিশোরী আস্তে আস্তে বলল, দেখেছো, এরাও ভূত নিয়েই কথা বলছে। তার মানে আশেপাশে মানুষ যেমন থাকে তেমন ভূতের উৎপাত রয়েছে। স্বয়ং তারানাথ যেখানে আছে সেখানে ওরা আবার অন্য কাউকে খুঁজতে চাইছে। চুপ করো কিশোরী, তারানাথ নাকি ভূতের ওঝা? তারানাথ ওসব নিয়ে থাকতে ভালোবাসে না। নেহাত তার কাছে কেউ এসে পড়লে সে সাহায্য করে দেয়। তুমি আবার ফট করে তারানাথের কাছে এসব কথা কিন্তু বলে বসো না। কিশোরী মুখ টিপে হাসলো, তারপর বলল, না না, তুমি পাগল হলে নাকি? তারানাথের কাছে কি গল্প শুনবো? এই পর্যন্ত কেউ গল্প শুনতে চাইলে তাকে নিয়ে যাব, তার বেশি আর কিছু নয়। বাইরে বৃষ্টি কমার কোনো লক্ষণই দেখা গেল না, তার বদলে বৃষ্টি যেন বাড়তে শুরু করলো। আমরা যখন মটলেনে পৌঁছলাম তখন বৃষ্টি প্রবল বেগে নেমে এসেছে। আমরা ট্রাম থেকে নেমে ছাতা খুললাম, তারপর আর অপেক্ষা না করে তাড়াতাড়ি গিয়ে পৌঁছলাম তারানাথের বাড়িতে। দেখি তার ঘরের দরজা বন্ধ। বন্ধ দরজার উপর ধাক্কা দিয়ে কিশোরী বলল, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, দরজা খুলুন, আমরা এসেছি। ঘরের ভেতর থেকে শব্দ শোনা গেল। তারপর তারানাথ দরজা খুলে বলল, হ্যাঁ, তোমরা এসে পড়েছ। আর সকাল থেকে যা বৃষ্টি, আমি ভাবলাম তোমরা বাড়ি থেকে বেরোতেই পারবে না। আজ আপনার কাছে গল্প শুনতে আসার দিন, আর যতই বৃষ্টি হোক না কেন আমরা আসবই। গল্প শোনার নেশা তোমাদের ভালোই পেয়ে বসেছে, বুঝলে। আমি হলে কিন্তু এমন বৃষ্টিতে বাইরে বেরুতুম না। তবে তোমাদের এখন ছোকরা বয়স, তোমরা বৃষ্টিতে ভিজবে, রোদে পুড়বে। আমার বাবু এখন আরো সব সহ্য হয় না। আরে ঠাকুর মশাই, আগে ঘরের ভেতর যাই, বাইরে বৃষ্টির ছাট আসছে। আমরা ঘরের ভেতরে ঢুকতেই তারানাথ দরজা বন্ধ করে দিল। আমরা বিছানার উপর গিয়ে বসতেই তারানাথ নিজের জায়গায় এসে বসল, তারপর বলল, দাও দেখি, তোমাদের একটা সিগারেট দাও। এই বৃষ্টির দিনে সিগারেট খেতে বড় ভালো লাগে। কিশোরী সিগারেট বার করে দিতেই তারানাথ একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। কিশোরী বলল, আপনি মনে হয় ঠিকই বলেছেন ঠাকুর মশাই, আমাদের এই কলকাতা শহরেও ভূতের উপদ্রব কম নয়। আজ ট্রামে আসার সময়ই একজনকে এসব নিয়ে কথা বলতে শুনেছিলাম। তার বাড়িতে নাকি কিছু একটা হচ্ছে। তারানাথ সিগারেট টানতে লাগলো।
তার মুখে একটা হাসি দেখা গেল। তারপর বলল, এইসব ভূত আর অশুভ আত্মা সব জায়গাতেই আছে। সঠিক সময়ে আর সঠিক তিথি না পেলে তারা নিজেদের প্রভাব বিস্তার করতে পারে না। এই যে মনে করো রাতের বেলায় তুমি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার পাশে হয়তো কোনো এক অশরীরী তোমায় লক্ষ্য করতে করতে যাচ্ছে, তবে তুমি তাকে বুঝতেই পারছ না। কিন্তু সেটা যদি অমাবস্যার রাত হয় কিংবা এমন কোনো সময় যখন অশুভ শক্তি বেড়ে যায়, তখন তাকে তুমি দেখতে পাবে। সে হয়তো তোমার সামনে এসেই দাঁড়াবে। তারানাথের কথায় কেমন যেন চমকে উঠলাম। এমন একটা কথা শুনে কে না চমকাবে? কারণ রাতের বেলা আমাদের মাঝে মাঝে রাস্তা দিয়ে একা ফিরতে হয়। তাই সেসব কথা সরিয়ে ফেলার জন্য বললাম, এমন কি হয় তারানাথ? কোনো অশুভ প্রেত কোনো বাড়িতে রয়েছে, অথচ তাদের কোনো ক্ষতি করছে না? সাপ দেখেছ? সাপকে যতক্ষণ না তুমি কোনো ক্ষতি করবে ততক্ষণ সে তোমার দিকে তেড়ে আসবে না, বরং সে তোমায় ভয়ই পাবে। এই অশুভ আত্মার ক্ষেত্রেও ব্যাপারটা তেমন। যতক্ষণ না তুমি তাদের ক্ষতি করছো কিংবা তাদেরকে নিয়ে নাড়াচাড়া করছো, ততক্ষণ তারা তাদের মতোই নিজের জায়গা নিয়ে থাকবে। জায়গা নিয়েই মাঝে মাঝে সমস্যাটা হয়। আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, অনেক অভিজ্ঞতা আপনার রয়েছে। আপনার এমন কোনো অভিজ্ঞতা রয়েছে ঠাকুরমশাই, যেখানে এক জায়গায় কোনো এক অশুভ শক্তি রয়েছে আর আপনি সেখানে গিয়ে পড়েছেন, তারপর কোনো একটা সমস্যা তৈরি হয়েছে তার জন্য? তারানাথের সিগারেট শেষ হয়ে এসেছিল। জানলা খুলে সিগারেটের অবশিষ্ট অংশটা বাইরে ফেলে দিয়ে হাত মুছতে মুছতে বলল, অনেকবার হয়েছে, তবে সে সমস্ত তখন কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছিল। মনে হতো আমি যেখানে গিয়ে পৌঁছাই সেখানেই কিছু না কিছু একটা ঘটে যায়। সে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে, তা আমরা জানি, তবে আমরা তেমন বলছি না। আমরা বলতে চাইছি কোনো অশুভ শক্তি কোথাও একটা রয়েছে আর আপনি সেখানে গিয়ে পৌঁছেছেন বলে কোনো অসুবিধা হয়েছে, এমন একটা ব্যাপার। তারানাথ চুপ করে বসে রইল। তারপর বলল, ঝুমঝুমি তলার নাম বোধহয় তোমরা শোনোনি। জায়গাটা যে ঠিক কোথায় সেটা আমার এখন ভালোভাবে মনে পড়ে না, তবে মনে আছে নদিয়ার দিকে যাত্রা করেছিলাম, সেই পথেই পড়েছিল ঝুমঝুমি তলা। ঝুমঝুমি তলায় আমি যখন গিয়ে পৌঁছেছিলাম তখন কিন্তু বেশ বিকেল হয়ে এসেছিল, আর সেদিন রাতেই আমার সাথে প্রথম অদ্ভুত ব্যাপারটা ঘটে। সেদিন রাতে আমি তাকে দেখতে পেয়েছিলাম বেল গাছের তলায়, এমনকি পরে এসে উঠে গিয়েছিল বেল গাছের ওপরে। গোটা রাত আমি সেখানে জেগে বসেছিলাম, তারপর ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি, কারণ সূর্যের আলো যতক্ষণ রয়েছে ততক্ষণ অশুভ শক্তির ক্ষমতা বেশ কম। তাছাড়া আমার দেহবন্ধন রয়েছে, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপরে রয়েছে, আমার ক্ষতি করা অতটা সহজ নয়। আমি বেশ ঘুমিয়ে রয়েছি সেই বট গাছের তলায় বেদির উপর। সকালের দিকে একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। কেউ যেন আস্তে আস্তে বলছে, ঠাকুর মশাই, ঘুমিয়ে রয়েছেন ঠাকুর মশাই? আমি ঘুমিয়ে রয়েছি সেটা দেখতে পাওয়ার পরেও যখন কেউ জিজ্ঞেস করছে আমি ঘুমিয়ে রয়েছি নাকি, তখন বুঝতে হবে সে আসলে আমায় ডাকার চেষ্টা করছে। তাই আমিও চোখ খুলে তার দিকে তাকালাম। দেখলাম একজন গ্রাম্য লোক, তার পরনে একটা খাটো ধুতি, গলায় একটা গামছা, খালি গা, তার হাতে একটা ছোট্ট লাঠি। চোখ খুলে বট গাছের বেদির উপর উঠে বসে বললাম, হ্যাঁ বলো। এই সকালের দিকে একটু চোখ লেগে গিয়েছিল, গোটা রাত তো ঘুমোতেই পারিনি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো ঠাকুর মশাই ঝুমঝুমি তলা। এই গ্রামের নাম নন্দাই। কিন্তু আপনি এসেছেন কোথা থেকে আর যাবেনই বা কোথায়? এই প্রশ্ন আমাকে অনেকবারই শুনতে হয়েছে, তবে আমার যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। এমনি ঘুরে বেড়াচ্ছিলাম।
কোথায় গিয়ে পড়ি, কার সাথে দেখা হয়, যদি নতুন কিছু জানা যায় কিংবা বোঝা যায়, এমন ইচ্ছে মনের মধ্যে। যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো কিছু ভেবে তো আসেনি। তবে তোমার নাম কি? ততক্ষণে সে আমার সামনে মাটির উপরে বসে পড়েছে, দুটো হাত গালের দুপাশে রেখে একদম গ্রাম্য কায়দায় বলে উঠল, মনো ঠাকুর মশাই, ও যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু আপনি এখানে গোটা রাত কাটিয়েছেন নাকি? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই তার মুখে কেমন যেন একটা ভয় দেখা দিল। সে বলে উঠল, সে কি ঠাকুর মশাই, আপনি সারা রাত এখানে রয়েছেন অথচ আপনি ভয় পাননি? আপনি ব্রহ্মদত্তী দেখতে পাননি? তার কথায় কেমন যেন চমকে উঠলাম আমি। আমার গোটা জীবন অনেক ধরনের প্রেত কিংবা অশুভ শক্তির মোকাবিলা আমি করেছি, তবে ব্রহ্মদৈত্য দেখার সৌভাগ্য তখনও পর্যন্ত আমার হয়ে ওঠেনি। জীবনে পরে আরও একবার তার মুখোমুখি পড়েছিলাম, কিন্তু ব্রহ্মদৈত্যের ব্যাপারে যতটা শুনেছিলাম তাতে একটা ব্যাপার আমি জানতাম, খুব সহজে কারোর ক্ষতি করে না। আর এই ব্রহ্মদৈত্য আসলে ব্রাহ্মণ, অপঘাতে মারা গেলে হয় ব্রহ্মদৈত্য। তাই তাদের সুনজর একবার তোমার ওপর পড়লে তোমার ভাগ্য বদলে যেতে পারে। তাই একটু উত্তেজিত হয়ে বললাম, তুমি কি করে জানলে এখানে ব্রহ্মদৈত্যী থাকে? তুমি কি তাকে নিজে কখনো দেখেছ? এ কি বললেন ঠাকুর মশাই, তাকে দেখা কি আর যার তার কাজ? তবে আমাদের গ্রামের একজন তাকে দেখেছিল, তারপর তার ভাগ্য বদলে গেছে। এখন তার কত জমি রয়েছে, গোয়ালে কত গরু, পুকুর ভরা মাছ। আমরাও যদি দেখতে পেতাম, তার সৌভাগ্য পেতাম, তাহলে আমাদেরও আর কোনো চিন্তা থাকতো না গো ঠাকুর মশাই। কাল রাতে ওই বেলগাছের তলায় কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়েছিলাম। সে যদি ব্রহ্মদৈত্য হয় তাহলে তাকে আমি দেখেছি। তার মানে আপনি অনেক বড় কোনো তান্ত্রিক ঠাকুর মশাই? হ্যাঁ ঠাকুর মশাই, আমার বড় বিপদ রয়েছে, আমার একটু সুবিধা করে দিতে হবে, কোনো মাদুলি দিলেও চলবে। সাধু সন্ত হওয়ার একটা অসুবিধে রয়েছে। গ্রামের মানুষেরা ভাবে আমাদের কাছে অনেক ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা দিয়ে আমরা তাদের সমস্যার সমাধান করে দিতে পারি। অনিচ্ছা সত্ত্বেও তাকে বলতে হলো, আমার কাছে তেমন কোনো ক্ষমতাই নেই। নিজেকে উন্নত করতে পারলে, মন দিয়ে নিজের কাজ করতে পারলে সৌভাগ্য নিজেই আসবে। সে কিন্তু আমায় ছাড়তে চায় না, একরকম জোর করে আমায় তার বাড়িতে নিয়ে গেল। তার বাড়িতে অনেকগুলো গরু রয়েছে, এই গরুর দুধ বিক্রি করে তার দিন চলে। আমার খাতির সে কম করলো না। দুপুরে তার বাড়িতে খাওয়া দাওয়া করে তার বাড়ির ঘরে উঠোনের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙলো একেবারে সেই বিকেলের দিকে। ঘুম থেকে উঠে মনোহরের সাথে গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়ালাম, আর ঘুরতে ঘুরতে একটা ব্যাপার কিন্তু বুঝতে পারলাম, সবাই ওই ঝুমঝুমিতলার ব্রহ্মদৈত্যীর কথা ভালোভাবেই জানে। তাহলে আমি কাল রাতে যাকে দেখতে পেয়েছিলাম সেটা ওই ব্রহ্মদৈত্য ছাড়া অন্য কিছু নয়। কিন্তু সে আমায় দেখে হাসলো কেন? সে কারোর ক্ষতি করে না, আর যদি সেটা না হয় তাহলে এতদিন ধরে সেখানে আছেই বা কেন? মনের মধ্যে অনেক চিন্তা জমা হতে লাগলো। সেদিন রাতে মনোহরের কাছ থেকে একটা অদ্ভুত ব্যাপার শুনতে পেলাম। মনে মনে স্থির করলাম কাল সকালে এখান থেকে চলে যাব। কিন্তু রাতে ঘুমানোর আগে দাওয়ার কাছে বসে মনোহর একটা অদ্ভুত গল্প শোনালো আমায়। আসলে ওই যে ব্রহ্মদত্তীকে আমি দেখতে পেয়েছি, তার বাড়ি পাশের গ্রামেই ছিল। সেই গ্রামের এক গরিব ব্রাহ্মণ ছিল। একদিন পাশের গ্রামের যজমানের বাড়ি থেকে ফেরার সময় সে পড়ে ডাকাতের হাতে। ডাকাত তার সর্বস্ব লুট করে নেয়। এদিকে তার বাড়িতে তার গরিব বিধবা মা রয়েছে, তার জন্যই টাকা আর সামান্য খাবার নিয়ে সে বাড়ি ফিরছিল। কিন্তু ডাকাত সব কিছু চুরি করে নেয়।
সে আর নিজেকে স্থির করে রাখতে পারেনি, ওই বেল গাছে গিয়ে গলায় দড়ি দিয়েই তার মৃত্যু ঘটেছিল। তারপর থেকে সে ওখানেই থাকে। গ্রামের অনেকেই তাকে ওই বেল গাছের তলায় দেখতে পেয়েছে। অনেক পুরনো মানুষেরা ওই বেল গাছের ডালে তার মৃতদেহ ঝুলতে পর্যন্ত দেখেছিল। এই সব কিছুর মধ্যে একটা ব্যাপার ছিল, সেটা হলো সে কখনো কারোর কোনো ক্ষতি করেনি। মনোহর, আমায় একটা কথা বলো তো, সেই যে ব্রাহ্মণ, তার মৃতদেহ তো নিশ্চয়ই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরেও তার আত্মা মুক্তি পায়নি কেন? সেসব আমি কিছুই জানি না, তবে তাকে যে মাঝে মাঝে ওই গাছের কাছে দেখা যায় সে ব্যাপারে আপনি নিজেও তো নিশ্চিত? হ্যাঁ, আমি নিজেও তাকে অনুভব করতে পেরেছি, তবে কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তবে তোমরা সবাই যখন দেখেছো তাহলে নিশ্চয়ই সেখানে কিছু না কিছু আছে। এখন প্রশ্ন হলো, সে ওখানে আছে কেন? নিশ্চয়ই সে ওখানে থাকতে চায়, তাছাড়া ওর যে মৃত্যু ওখানেই হয়েছে। আমি বুঝতে পারলাম মনোহর আসলে বলতে চাইছে, যেখানে ওই ব্রাহ্মণ মারা গিয়েছে সেখানে তার আত্মা থাকাটা স্বাভাবিক, কিন্তু আমার কেমন যেন অন্য একটা ব্যাপার বলে মনে হচ্ছিল। তাই এবার একটু জোরে বললাম, দেখো মনোহর, তুমি যেটা বলছো আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আসলে এমনটা হয় না। শুধুমাত্র ওই স্থানে মারা গিয়েছিল বলেই সে ওখানে থাকবে এমনটা হতে পারে না। আমার মনে হয় এর পেছনে আরও কোনো কারণ রয়েছে। কিন্তু ঠাকুরমশাই, আপনি এই ব্যাপারটা নিয়ে এত উৎসাহিত হয়ে পড়েছেন কেন? আপনি কেন খুঁজে বার করতে চাইছেন ওই ব্রাহ্মণ আসলে কিভাবে মারা গিয়েছিল? মনোহরের কথার উত্তরে আমি কিছুই বলতে পারলাম না, কারণ তার কথার উত্তর আমি জানি না। গোটা রাত সেই প্রেতকে আমি আমার চারপাশে অনুভব করতে পেরেছি। আমার ক্ষতি করার ক্ষমতা তার নেই সেটা সে জানে, তারপরেও আমার আশেপাশে ওভাবে তার ঘুরে বেড়ানো, আমার মনে হলো সে কিছু বলতে চাইছে আমায়, অথচ বলতে পারছে না। কাল সকালে একবার পাশের গ্রামে নিয়ে যাবে তুমি, যেখানে ওই ব্রাহ্মণের বাড়ি ছিল আগে? ছোটবেলায় আমি সেই বাড়িটা দেখেছিলাম, এখন গেলে ঠিক চিনতে পারবো ঠাকুরমশাই, আপনার কোনো চিন্তা নেই। কিন্তু তাকে খুঁজতে গেলে যদি আমরা কোনো বিপদে পড়ি? আমি তাকে আশ্বস্ত করলাম যে সে কোনো বিপদে পড়বে না, এতে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। তবে কি বিপদ যে আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা আমি তখনও বুঝতে পারিনি। তারানাথ থামতে কিশোরী বলে উঠল, আপনার হঠাৎ করে এমন মনে হচ্ছিল কেন ঠাকুরমশাই? আর তার জন্য আপনি হঠাৎ চিন্তিত হয়ে পড়লেন কেন? সেটা আমি নিজেও তখনও বুঝতে পারিনি। বুঝতে পেরেছিলাম পরদিন। মনোহরকে নিয়ে আমি গেলাম পাশের গ্রামে সেই ব্রাহ্মণের বাড়ি খোঁজার জন্য। তার বাড়ি মনোহর মোটামুটি চিনত, তাই আমাদের খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। তার বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন দেখলাম তার ছেলের বয়স আমার থেকে সামান্য কম। তার বিয়ে হয়ে গেছে, তার আবার একটি ছেলে আছে। ব্রাহ্মণের ছেলের নাম হরনাথ চক্রবর্তী। সে আমাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। তার বাড়ির দাওয়ার কাছে বসে আমি হরনাথের সাথে কথা বলতে লাগলাম। হরনাথ, আমি শুনেছি পাশের গ্রামে ঝুমঝুমি তলার কাছে একটি বেল গাছে তোমার বাবার আত্মা নাকি স্থান পেয়েছে। তুমি কি ব্যাপারটা জানো? আমি নিজে তাকে কখনো দেখিনি, তবে গ্রামের লোকেদের মুখে শুনেছি এ কথা। আচ্ছা, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল? বাবা মারা গিয়েছিলেন ওই ঝুমঝুমিতলার গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তখন আমি অনেক ছোট ঠাকুরমশাই, তখন এ সমস্ত বোঝার কথা ছিল না। আসলে পরে শুনেছিলাম মায়ের কাছে। মা অনেক দিন আগেই মারা গেছেন। আসলে বাবার সময় আমাদের সংসারের হাল খুব একটা ভালো ছিল না, তাই নিয়ে বাবা আর মায়ের মধ্যে সর্বদাই ঝগড়াঝাঁটি চলত। বাবা একদিন এরকমই বেরিয়ে পড়েছিলেন দুপুরবেলায়, সারাদিন আর ফিরে আসেননি। পরের দিন সকালে গাঁয়ের একজন এসে খবর দেয় ওই ঝুমঝুমিতলার গাছে নাকি বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মায়ের সাথে আমি নিজেও সেখানে গিয়েছিলাম।
বাবার সেই মুখ আমি কোনোদিনও ভুলব না। বাবার দুটো চোখ যেন ঠেলে বাইরের দিকে বেরিয়ে এসেছিল, ঠোঁটের কোণ দিয়ে বেরিয়ে পড়ছে রক্ত। একটা শক্ত দড়ি বেল গাছের সাথে বাঁধা রয়েছে, আর তাতে তাতে বাবার শরীরটা ঝুলছে। বাবা ছিলেন বেশ লম্বা, তার লম্বা শরীরটা ঝুলতে ঝুলতে মাটির একদম কাছ পর্যন্ত এসে পড়েছে। গ্রামের লোকেরা মৃতদেহ নামিয়ে এনেছিল। তারপর আমাদের গ্রামের এই শ্মশানেই বাবাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই মা কেমন যেন ভেঙে পড়েছিল। একদিন রাতের কথা মনে পড়ে যায়। মনোহর আমাদের পাশে বসে পড়েছিল। হরনাথ চক্রবর্তীর বছর 10-11 ছেলেটা ঘরের দাওয়ার কাছে চুপ করে দাঁড়িয়ে। হরনাথের স্ত্রী আমাদের জন্য জল বাতাসা দিয়ে গিয়েছিল। হরনাথ বলল, তখন আমি খানিকটা বড় হয়েছি। বাবা মারা গেছেন অনেক দিন হয়েছে। মায়ের শরীরও সামান্য সুস্থ হয়েছে। তখন আমার বিয়ে হয়নি। একদিন সন্ধ্যের দিকে মা বাড়ির দাওয়ায় বসে রয়েছে। আমি ঘরের ভেতরে কিছু একটা করছিলাম। হঠাৎ করে মায়ের গলা শুনতে পেলাম। মা যেন বলছে, এসেছো? তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? কোথায় চলে গিয়েছিলে? তোমার ছেলেটা তোমার জন্য কেঁদে কেঁদে। এতটা শুনে আমি একটু অবাক হই। মায়ের কাছে এসে দেখি সে দরজার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে অদ্ভুতভাবে কথা বলে চলেছে। বাইরে অন্ধকার, তবে বারান্দায় আসার সাথে সাথেই একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ আমার নাকে এসে লেগেছিল। মনে হচ্ছিল বাইরে কিসের একটা আলো অন্ধকারের মধ্যে জ্বলছে মাঝে মাঝে। মা কিন্তু তখনও অদ্ভুতভাবে কী সব কথা বাইরের দিকে তাকিয়ে বলে চলেছে। মাঝে মাঝে হাত তুলে ঘরের ভেতরে কিছু একটা দেখাচ্ছে। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় বারান্দার দরজার কাছে এসে বাইরের দিকে তাকাতেই দেখতে পাই একটা ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা বেশ লম্বা। তার শরীর থেকেই এই গন্ধটা ভেসে আসছে, আর তার গুরুগম্ভীর গলায় বলা কথাগুলো যেন আমার কানের মধ্যে এসে বিঁধল। কথাগুলো বলতে বলতে হরনাথ একবার ভয়ে ভয়ে চোখ বন্ধ করল। আমি বুঝতে পারলাম ওই বেল গাছে যদি ব্রহ্মদৈত্য থাকে তাহলে সে শুধুমাত্র এই বেল গাছের মধ্যেই সীমাবদ্ধ নয়, সে এখানেও আসতে পারে। আমি বুঝতে পারলাম আরো কিছু বলবে হরনাথ, তাই চুপ করে রইলাম। মনোহর কিন্তু বলে উঠল, তার মানে ওই বেল গাছে যে থাকে সে এখানেও এসেছিল? সে অনেক দিন আগেকার কথা, তবে তারপরেও মাঝে মাঝে যে রাতের বেলা বাড়ির আশেপাশে আসতো তা আমি বুঝতে পারতাম। একদিন রাতের বেলা ঘুম ভেঙে দেখি আমার এই ছেলেটা বিছানায় নেই। বাইরের দিকে তাকিয়ে দেখি বাইরের দরজা থেকে একটা আলো ভেতরে আসছে। তাড়াতাড়ি ধরফর করে উঠে বাইরে এসে দেখি ছেলেটা দরজার কাছে দাঁড়িয়ে বাইরে কি যেন দেখছে। সত্যি বলতে ঠাকুরমশাই, ভয়ে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি ছেলেটাকে তুলে নিয়ে ঘরের মধ্যে চলে যাই। ঘরে গিয়ে দেখি ছেলেটা জ্ঞান হারিয়েছে, কিন্তু একটু আগে পর্যন্ত সে বাইরের দিকে তাকিয়ে কিছু একটা দেখছিল। অনেকবার জিজ্ঞাসা করেছিলাম ওকে ও কি দেখছিল, কিন্তু কিছুই বলতে পারল না। যেন মনে হয় ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে ওখানে চলে গিয়েছে। ছেলেটা আমাদের পাশেই বসেছিল। তার মুখের দিকে তাকিয়ে মনে হলো আমরা কি কথাবার্তা বলছি তার সমস্ত কিছু বুঝে উঠতে পারছে না। তবে হঠাৎ করে একটা কথা কিন্তু আমার মাথায় এলো। সেটা হবে কিনা জানি না, কিন্তু যদি হয় তাহলে ভালোই হবে। হরনাথের কাছে তার বাবার ব্যাপারে আরো অনেক কিছু জেনে নিলাম। একসময় হরনাথ বলে উঠল, বাড়িতে বাবা শ্রাদ্ধ করিয়েছিলাম ঠাকুরমশাই, কিন্তু হঠাৎ করে আকাশে মেঘ নেই, বৃষ্টি শুরু হলো, আর তার সাথে শুরু হলো ঝড়। তাতেই কাজ সমস্ত পণ্ড হয়ে যায়। যারা সেই দিন কাজের জন্য এসেছিল তারা বলল আমার বাবা হয়তো চাইছেন না তার আত্মাকে মুক্তি দিতে, কিন্তু ঠাকুরমশাই সে কিন্তু আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেনি। এই একটা ব্যাপারই ছিল।
ওই গাছে বাসা বাঁধুক, সে কারোর ক্ষতি কোনো করেনি। লোকে তাকে দেখে ভয় পেয়েছে বটে, কিন্তু কারোর প্রাণহানি তো সে করেনি। কোনো একটা কারণে এই পৃথিবীর মায়া কাটাতে না পেরে সে এখানেই থেকে যেতে চাইছে। তার সেই মায়াটুকু কাটিয়ে দিতে পারলেই হয়তো তাকে মুক্তি দেওয়া যাবে। মনে মনে এটাই ভেবে হরনাথের সাথে বেশ কিছুক্ষণ পরামর্শ করলাম। মনোহর আমাদের পরামর্শে যোগ দিল। একসময় 3 জনে মিলে কথা বলে একটা সিদ্ধান্ত নিলাম। সেদিন পাশের গ্রাম থেকে আমি চলে এলাম। বিকেলটা মনোহরের বাড়িতে কাটিয়ে সন্ধ্যের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে গেলাম সেই ঝুমঝুমি তলায়। মনোহর আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু তাকে আমি আসতে দিইনি। ঝুমঝুমি তলায় সেই বট গাছের কাছে বসে রইলাম বেশ কিছুক্ষণ। একটু রাত বাড়তেই চারপাশে অন্ধকার নেমে গেল। সেই অন্ধকারের মধ্যে ভালোভাবে কিছুই দেখা যায় না। তবে আমি অপেক্ষা করছিলাম অন্য কিছুর জন্য। সে এলো, তবে তার জন্য আমায় অপেক্ষা করতে হলো আরো অনেক রাত পর্যন্ত। একটু পরেই বাতাস ভারী হয়ে আসার পরিবর্তন লক্ষ্য করে বুঝতে পারলাম সে এসে পড়েছে। এবার আমি আর সময় নষ্ট না করে বট গাছের কাছে দাঁড়িয়ে বেল গাছের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি হরনাথ চক্রবর্তীর বাবা গোবিন্দনাথ চক্রবর্তী, তাই তো? আমার কথাটা যেন অন্ধকারে ছুটে গেল সেই বেল গাছের দিকে। কোনো কথার উত্তরই আমি পেলাম না। বেল গাছটা আগের মতোই নড়তে লাগলো। একটু পরেই বুঝতে পারলাম বেল গাছের তলায় ছায়ামূর্তির মতো কেউ একটা এসে দাঁড়িয়েছে। এবার একটা ভারী গলা শুনতে পেলাম। কেন এসেছিস এখানে? চলে যা, চলে যা বলছি। আমি তোর কোনো ক্ষতি করতে চাই না। চলে যা এখান থেকে। আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি চাই আপনি এই যে কোনো এক কারণে এখানে আটকা পড়ে রয়েছেন, আপনাকে মুক্ত করে দিতে। শুধু শুধু কেন আপনি এখানে থাকবেন? আপনি মুক্ত হলে যে আবার নবজীবন লাভ করতে পারবেন। আমারও সব কিচ্ছু চাই না। আমি নবজীবন লাভ করতে চাই না। চলে যা এখান থেকে। আপনি মায়ায় আটকে আছেন এখানে। আসলে আপনার পরিবার, আপনার নাতি, এই সমস্ত কিছুর জন্যই আপনি পৃথিবী ছেড়ে যেতে চাইছেন না। কিন্তু আমি চাই আপনাকে মুক্ত করতে। শুধু শুধু আপনি নিজেকে আটকে রেখেছেন কেন? অন্ধকারটা যেন বেলগাছের তলায় বাড়তে শুরু করলো। দূর থেকে ঝিঁঝি পোকার শব্দ ভেসে আসছিল এতক্ষণ, এখন কিন্তু সেই সব শব্দ এলো না। চারপাশে কয়েকটা বড় বড় গাছ। গাছগুলো ছাড়া অন্ধকারে আর কিছুই বোঝা যায় না। এবার কিন্তু একটা গন্ধ পেলাম, একটা বেশ কড়া ঝাঁঝালো গন্ধ। আর সেই গন্ধ পাওয়ার সাথে সাথেই আমি দেখতে পেলাম বেল গাছের তলায় এতক্ষণ যে অন্ধকার ছিল সেখানে কেমন যেন একটা আলো মতো হয়ে এসেছে। আর সেই আলোতে দেখতে পেলাম প্রায় বেল গাছের মাথা পর্যন্ত উঁচু একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। তার পরনে সাদা রঙের ধুতি, তার গায়ে একটা পৈতে। তাকে দেখতে অনেকটা মানুষের মতো হলেও তার দুটো লাল উজ্জ্বল চোখ আর মুখে বড় বড় সাদা দাগ। তার মাথার চুল কাঁচা পাকা। যে সে দাঁড়িয়েছে সে যে গোবিন্দনাথ চক্রবর্তী, আর সে মৃত্যুর পরে যে ব্রহ্মদৈত্য হয়েছে সেটা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম। তবে এটাও বুঝতে পারছিলাম আমি তার মুক্তির কোনো একটা ব্যবস্থা করে দিতে না পারলে তাকে এখানে এভাবে থেকে যেতে হবে। আর সেটা ঠিক নয়। মানুষ না হোক, আত্মাই হোক, সবারই একটা মুক্তির ব্যবস্থা তো করা দরকার। আপনি আমার ওপর রুষ্ট হবেন না। আমি আপনার সাহায্য করতে চাইছি। আমি মনে হয় বুঝতে পেরেছি আপনি এখানে কেন আটকা পড়ে আছেন, আর আমি আপনাকে মুক্ত করার ব্যবস্থা করব। সে কথাই আপনাকে বলতে এলাম। হঠাৎ করেই মনে হলো চারপাশে কেমন যেন ঝড় উঠেছে। সেই ব্রহ্মদৈত্য আমার দিকে একটু একটু করে এগিয়ে আসতে শুরু করলো। আমি দাঁড়িয়ে রয়েছি বটে বট গাছের তলায়। সেই লম্বা উঁচু ব্রহ্মদৈত্য তার মাথাটা আস্তে আস্তে আমার দিকে নিয়ে এলো। সে কি বিভৎস ব্যাপার!
তোমাদের বলে বোঝাতে পারবো না। তার মাথার মধ্যে থাকা দুটো বড় বড় লাল রাঙা চোখ, তার লম্বা লম্বা দাঁতগুলো আমার মনে ভয়ঙ্কর ভয়ঙ্কর এক ভয়ের সঞ্চার করছিল। তার নাক থেকে বেরিয়ে আসা একটা গরম হাওয়া কেমন যেন আমার গায়ে এসে লাগছিল। তার গুরু গম্ভীর গলা শুনে মনে হলো যেন মেঘ ঢাকছে। সে বলল, আমায় মুক্ত করতে চাস? তা বেশ, চেষ্টা কর, কিন্তু আমায় নিয়ে তোরা এমন করলি কেন? আমি তো তোদের কোনো ক্ষতি করিনি। প্রথম দিন আমি যখন এখানে এসেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আপনি মুক্তি চাইছেন। আসলে অনেক সময় আমরা কি চাই তা বোঝা যায় না। আমার মনে হয় আপনিও সেটাই চাইছেন। আপনাকে আমি মুক্ত করতে চাই, কারণ তাতে আশেপাশের গ্রামের মানুষের মন থেকে একটা ভয় দূর হবে। তাছাড়া আপনার আত্মারও সদ্গতি হবে। তারানাথ চুপ করতে আমি বলে উঠলাম, আচ্ছা তারানাথ, আপনি তো বললেন আপনি ওই গোবিন্দনাথ চক্রবর্তীর আত্মাকে মুক্ত করতে চান, কিন্তু সে তো নিজেই আপনাকে বলল সে মুক্ত হতে চায় না। তাহলে? প্রথমেই তোমাদের বলেছিলাম, আমি ওখানে যখন প্রথম এসেছিলাম তখন সেখানে আমি তাকে সারা রাত ধরে দেখেছি। ঠিক সেই সময় মধুসুন্দরী দেবীর জপ আমি করতে শুরু করেছিলাম, মনে আছে? মধুসুন্দরী দেবীর জপ করে আমি দেখেছি আমি অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি। শুধু বিপদ নয়, কোনো কোনো সময় আমার কি করা উচিত এমন ধারণাও আমি মনের মধ্যে পেয়েছি। সেদিন মধুসুন্দরী দেবীর জপ করার সময় বারবার আমার মনে হচ্ছিল এই অশুভ আত্মা আসলে অতৃপ্ত, আর তাই এ পৃথিবীর মায়া কাটিয়ে যেতে সে পারছে না, তাকে মুক্ত করা দরকার। আর তাই আমি এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন রাতে ওই ব্রহ্মদৈত্য আমার সামনেই, চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সে কিন্তু আমার কোনো ক্ষতি করতে চায়নি, সে আমায় ভয়ও দেখাতে চায়নি। একবার তোমরা ভেবে দেখো, যে অতৃপ্ত আত্মা ভয় দেখায় না, কোনো ক্ষতি করে না, না শুধুই থেকে যেতে চায়, তার আসলে কোনো উদ্দেশ্য থাকে কি? তবে গোবিন্দনাথ চক্রবর্তীর কিন্তু উদ্দেশ্য ছিল। তার আবার কি উদ্দেশ্য ছিল? সে ওই গাছে থাকতে ভালোবাসতো, তাই থাকতো, এমনটা তো আমার মনে হচ্ছে। কিশোরীর কথা শুনে তারানাথ হেসে ফেলল, তারপর বলল, একটা কথা তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমি কিন্তু সে কথাটা প্রথমেই মনে রেখেছিলাম। হরনাথ চক্রবর্তীর ছেলের কথা তোমাদের মনে আছে? যাকে একদিন রাতে হরনাথ দেখেছিল বারান্দার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকতে। এত বছর হয়েছে, অথচ গোবিন্দনাথ চক্রবর্তী কিন্তু একবারও তার ছেলেকে সরাসরি দেখা দেয়নি। সে একবার দেখা দিয়েছিল তার স্ত্রীকে, তারপর তার স্ত্রী মারা যায়, আর সে একবারই দেখা দিয়েছিল হরনাথ চক্রবর্তীর ছেলেকে। ছেলেটি কিছুই জানতো না। এবার ভেবে দেখো তো, হরনাথ চক্রবর্তী সেদিন রাতে ঘুম ভেঙে গিয়েছিল বলেই দেখতে পেয়েছিল তার ছেলে বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে হয়তো তার মৃত ঠাকুরটাকেই দেখছে। কিন্তু যে রাতে তাদের ঘুম ভাঙেনি, সে রাতে কি হয়েছিল সেটা ভেবেছিলাম বলেই আমার একটা কথা মনে হয়েছিল। সেদিন রাতে একটু ভয়ে ভয়ে আমি ফিরে এসেছিলাম মনোহরের বাড়িতে। সে বাড়ির উঠোনের কাছে হ্যারিকেন জ্বালিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমায় ফিরে আসতে দেখে উত্তেজিত হয়ে পড়ল। এই প্রথম আমি একজন মানুষকে দেখছি যে নিজে থেকে সেদে ওই ব্রহ্মদত্তের কাছে যায়। নাহলে ঝুমঝুমিতলায় সন্ধ্যার পর পা রাখবে এমন বুকের পাটা এই গ্রামে, কেন আশেপাশের গ্রামে কারুরই নেই। তার কথা শুনে আমি হেসে উঠে বলেছিলাম, মনোহর, ওই ব্রহ্মদৈত্যী আর তোমাদের যাতে ভয় পাওয়াতে না পারে তার ব্যবস্থাই আমি করব। তাকে ওই বেল গাছ থেকে সরানোর চেষ্টাই আমি করছি। কিন্তু ঠাকুরমশাই, এর আগেও তো অনেক ওঝাতান্ত্রিক চেষ্টা করেছিল, কিন্তু তারা তাকে ওখান থেকে সরাতে পারেনি। উল্টে তারা নিজেরাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছে। ওই ব্রহ্মদত্তী কারুর কোনো ক্ষতি করেনি বটে, কিন্তু তাকে ওখান থেকে তাড়ানোর চেষ্টা করলেই বড় বিপদ হতো। আজ অনেক বছর হলো সে ওখানে আছে, তাকে ওই স্থান থেকে সরানো সহজ কাজ নয়। তাছাড়া ব্রহ্মদৈত্যের ক্ষমতা থাকে অনেক। আমি সে পথ নেব না, আমি অন্য পথ নেব।
মনোহর অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। আমার কথার কিছুই সে বুঝে উঠতে পারছিল না। আমি তাকে আর খুলে কিছু বললাম না। হরনাথ চক্রবর্তীকে সমস্ত কিছুই বলা ছিল। পরদিন বিকেলের দিকে হরনাথ চক্রবর্তী তার ছেলেকে নিয়ে মনোহরের বাড়িতে এসে উপস্থিত। মনোহর তো তাকে দেখে অবাক হয়ে গেল, বলল, এ কি ঠাকুরমশাই, আপনি ওনাকে আজ আসতে বলেছেন আর এই ছেলেটিকে সাথে নিয়ে আসতে বলেছেন? এই কি বলছেন ঠাকুরমশাই? আপনি তো নিজেই বললেন আপনি হরনাথ মিলে সমস্ত যুক্তি করেছিলেন। করেছিলাম, তবে সেই যুক্তিতে স্থির হয়েছিল ওই ব্রহ্মদৈত্যকে ওখান থেকে কিভাবে তাড়ানো যায় তার ব্যবস্থা খুঁজে বার করব। তবে বাড়ি থেকে ফিরে আসার আগে কি মনে হতে আবার আমি হরনাথের কাছে ফিরে গিয়েছিলাম। সেসব কথা মনোহর শোনেনি। হরনাথকে আমি বলে এসেছিলাম মাঝখানে একদিন বাদে পরদিন বিকেলের মধ্যে মনোহরের বাড়িতে এসে উপস্থিত হতে তার ছেলেকে নিয়ে। আমি তার বাবার মুক্তির ব্যবস্থা করব। কিন্তু এই ছোট ছেলেটিকে নিয়ে আসতে বললেন কেন ঠাকুরমশাই? সে আপনাকে কি সাহায্য করবে? তারানাথের মুখে যে হাসিটা দেখা গেল তা রহস্যময় হাসি ছাড়া আর কিছুই হতে পারে না। সে বলল, ওই ছেলেটিকেই যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। যে কাজ সে করতে পারবে সে কাজ অন্য কেউ করতে পারবে না। ছেলেটি আমার সামনে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি কিন্তু তাকে কিছুই বললাম না। তার মাথায় একটা হাত রেখে বললাম, তুমি তোমার ঠাকুরদাকে দেখেছ? অনেক বড় শরীর, অনেক লম্বা, তার দুটো লাল চোখ। দেখেছ তাকে? ছেলেটি বারবার তার বাবার দিকে তাকালো। তার বাবা মাথা নাড়িয়ে সম্মতি জানাতে সে এবার বলল সে দেখেছে। আমি এটাই ভাবছিলাম, তাই সেদিন সন্ধ্যের দিকে ছেলেটাকে নিয়ে হরনাথ, আমি আর মনোহর মিলে গিয়ে পৌঁছালাম সেই বেল গাছের কাছে বট গাছের বেদির উপরে। আজ বিকেল থেকেই আকাশ কেমন যেন মেঘলা ছিল, তাই অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে এসেছিল। তার সাথে একটা ঠান্ডা হাওয়া বারবার এসে আমাদের গায়ে ঝাপটা মারছিল। আমরা বট গাছের তলায় বসে রইলাম। একটু পরেই অধৈর্য হয়ে মনোহর বলল, ঠাকুরমশাই, কাজটা কি ঠিক হচ্ছে? ওই বাচ্চা ছেলেটিকে নিয়ে এখানে আসাটা কি ঠিক হচ্ছে? ওই বাচ্চা ছেলেটি যা করতে পারবে তোমরা তা করতে পারবে না, বুঝলে? একটু অপেক্ষা করো, তারপর দেখো। আমরা অপেক্ষা করলাম। হরনাথ চক্রবর্তী বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই তিনি চুপ করে রইলেন। সবচেয়ে বেশি শান্ত যেন সেই ছেলেটা। এত অন্ধকারের মধ্যে এসেও সে কিন্তু একবারের জন্য ভয় পায়নি। চুপ করে বসেছিল বট গাছের বেদির এক পাশে। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল, সে আর আসে না। বাতাসটা আস্তে আস্তে আরো বেশি ঠান্ডা হতে শুরু করলো। একটা প্রবল হাওয়া মাঝে মাঝে এই ফাঁকা জায়গাটার উপর দিয়ে চলে যেতে লাগলো। এখান থেকে সামনের দিকে অনেকটা দূর পর্যন্ত ফাঁকা জমি, তারপর শুরু হয়েছে ধানের জমি। আমরা যেখানে বসে রয়েছি তার পেছনের দিকে সামান্য জঙ্গল, তার সামনের দিকে কয়েকটা গাছ, সামনে একটা ভাঙা বাড়ি। এখানে বোধহয় আগে কিছু একটা ছিল, এখন পরিত্যক্ত জায়গা। তবে বেদিটাও কিন্তু এখানে ওখানে ভাঙা। আমরা চুপ করে বসে রয়েছি, কিছুই ঠিক বুঝতে পারছি না। হঠাৎ করেই সে বাচ্চা ছেলেটি কেমন যেন সচকিত হয়ে উঠল। তারপর অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম সে বেল গাছের দিকে আঙুল তুলে কি যেন দেখাচ্ছে। তার হাত অনুসরণ করে বেল গাছের দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। ওই তো সে এসে দাঁড়িয়েছে, অথচ আমি তাকে অনুভব করতে পারিনি। তার গায়ের সেই গন্ধটাও আমি পাইনি, অথচ বাচ্চা ছেলেটি তাকে ঠিক দেখতে পেয়েছে। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম। কথা মতো মনোহর আর হরনাথ বসে রইল। আমি বাচ্চা ছেলেটির একটা হাত ধরে তুলতেই আমায় অবাক করে দিয়ে সে নিজেই সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি রইলাম তার পিছনে। বেশ খানিকটা এগিয়ে গিয়েছি, তখন বেলগাছের দিক থেকে গম্ভীর গলায় প্রশ্ন এলো, ওকে নিয়ে এসেছিস কেন এখানে? নিয়ে যা, নিয়ে যা। তোমার মুক্তির পথে বাধা হলো এর মায়া।
এই মায়া তোমায় এখানে আটকে রেখেছে, তাই না? এখন আমি যদি তোমার এই মুক্তির পথ দূর করে দিই? ওর কোনো ক্ষতি করবি না, ও আমার রক্ত। কথাটা বলার সাথে সাথেই বেলগাছটা অদ্ভুতভাবে দুলতে লাগলো। আর তারপরই দেখতে পেলাম বেলগাছের পিছনের দিকে দাঁড়িয়ে সেই লম্বা এক মানব শরীর। তার দুটো লাল চোখ যেন আগের থেকে বেশি লাল হয়ে উঠেছে। তাকে দেখে পেছনে মনোহর আর হরনাথ দুজনেই ভয় পেয়ে গেল। আমিও চমকে উঠলাম, কিন্তু সেই বাচ্চা ছেলেটা কিন্তু ভয় পেল না। আমায় অবাক করে দিয়ে সে কয়েক পা হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। ওদিকে সেই ব্রহ্মদৈত্য তাকে দেখতে পেয়ে আস্তে আস্তে নিচু হতে শুরু করেছে। ছেলেটা যেন হাসছে তাকে দেখতে পেয়ে। ব্রহ্মদৈত্য আর একটু নিচে নেমে আসছে। তার চোখের সেই লাল রঙের আগুন যেন কমে আসতে শুরু করলো। তার গায়ের আলো সামান্য কম। স্পষ্ট দেখতে পেলাম একটা মানুষের শরীর যেন বড় হয়ে গেছে। এমন ভাবেই সে সামনের দিকে হাঁটু মুড়ে বসে রয়েছে। ছেলেটা এগিয়ে গিয়ে তার একদম গায়ের কাছে গিয়ে ঘেঁষে দাঁড়ালো। তারপর কি যেন বলতে লাগলো। তার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমার মুখে কোনো কথা ফুটলো না। পেছনে তাকিয়ে অন্ধকারের মধ্যে একবার মনোহর আর হরনাথকে দেখলাম। তারা একে অপরের গায়ে সেঁটে ভয়ে কেঁপে চলেছে। একটু পরেই ব্রহ্মদৈত্য উঠে দাঁড়ালো। একটা হাত দিয়ে ছেলেটাকে যেন কোলে তুলে নিয়েছে। এমন ভাবে তুললো, তারপর আগের মতোই গম্ভীর গলায় বলল, আমি মৃত্যুর সময় নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম, আমার রক্ত যখন আমার কাছে নিজে থেকে আসবে, আমায় মুক্ত করতে চাইবে, তখনই আমি মুক্তি নেব, তার আগে নয়। আমার ছেলে তার বাড়িতে আমার শ্রাদ্ধের ব্যবস্থা করেছে, কিন্তু এখানে এসে আমাকে মুক্ত করার চেষ্টা করেনি কখনো, বরং ওঝা তান্ত্রিক দিয়ে আমায় তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজ আমার রক্ত আমায় মুক্ত করল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম সে ব্রহ্মদৈত্যর কোলের পাশে সেই ছেলেটি। তার মুখে সামান্য ভয় নেই। সে যেন হাসে। সে যেন সত্যি তার নিজের ঠাকুরদার কোলে উঠে ওভাবে হেসে চলেছে। হরনাথ সামনে এসে মাটির উপর বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও বাবা, আমি ভয় পেয়ে একবারও এখানে আসিনি। আমি বুঝতে পারিনি আসলে তুমি অনেক অভিমান নিয়ে মারা গেছো। তুমি আমাদের হাতে মুক্তি চেয়েছিলে, আমি বুঝতে পারিনি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবা। সেই ব্রহ্মদৈত্য আবার কথা বলল, কিন্তু তার গলার স্বর আগের চেয়ে শান্ত। আমার আর কারো ওপর কোনো অভিমান নেই, কোনো রাগ নেই। এই গ্রাম, আশেপাশের গ্রাম, কারো কোনো ক্ষতি আমি কোনোদিন করিনি। যখন জীবিত ছিলাম তখনও করিনি, আর এখন মৃত্যুর পরেও করিনি। শুধু আমার কাছে যারা আসতো তাদের আমি ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিতাম। আমি কতবার আমার বাড়িতে গিয়েছি শুধু আমার এই রক্তকে দেখার জন্য, কিন্তু প্রতিবারও আমায় ফিরিয়ে দিয়েছে। আজও নিজেই আমার কাছে এসেছে। তাই আমি আজ কারো মনে কোনো দুঃখ রাখবো না। আমি মুক্তি নিয়ে চলে যাব এখান থেকে। হরনাথ, মনোহর আর আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সামনের দিকে। ব্রহ্মদৈত্য তার একটা হাত দিয়ে বাচ্চা ছেলেটাকে আস্তে আস্তে নিচে মাটিতে আমাদের সামনে এসে রাখলো। তারপর অবাক হয়ে তাকিয়ে দেখতে পেলাম সেই ছেলেটি তার একটি হাত তুলে যেন বিদায় জানাচ্ছে তার ঠাকুরদাকে। আমরা তিনজন হাত জোর করে সেখানে দাঁড়িয়ে রইলাম। ব্রহ্মদৈত্য একটু একটু পেছনে সরতে সরতে একসময় হাওয়ায় মিলিয়ে গেল। চারপাশটা অন্ধকার হয়ে এলো। তারপর একটা শব্দ শুনতে পেলাম, আর বুঝতে পেলাম হরনাথ চক্রবর্তীর ছেলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে।
আমি তাকে মাটি থেকে তুলে নিতে যাব, ঠিক তখনই একটা কথা শুনতে পেলাম, যেন কেউ বলছে, মুক্তি চেয়েছিলি না, মুক্তি দিয়ে দিলাম, মুক্তি। সাথে সাথে অন্ধকারের মধ্যে সামনের দিকে তাকাতেই মনে হলো যেখানে মাটিতে হরনাথ চক্রবর্তীর ছেলেটা অন্ধকার হয়ে পড়ে আছে, সেখান থেকে আরো একটা অন্ধকারের মতো কি যেন সরে গেল এক পাশে। হরনাথ মনোহর দুজনেই তখন ভয়ে ভয়ে ছিল, তাই তারা এসব কিছুই দেখতে পায়নি। কিন্তু আমি বুঝতে পারলাম না, তাহলে এতক্ষণ ধরে হরনাথ চক্রবর্তীর ছেলে যা করে চলেছিল তা কি অন্য কারোর প্রভাবে নাকি নিজের ইচ্ছেতে? আর যদি নিজের ইচ্ছেতে করে তাহলে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। ততক্ষণে দুজনে এগিয়ে গিয়ে ছেলেটিকে তুলে এনেছে, তার জ্ঞান ফেরানো দরকার। তাকে কোলে নিয়ে হরনাথ চক্রবর্তী, আমি, মনোহর ফিরে গেলাম মনোহরের বাড়িতে। যাওয়ার সময় একবার পেছন ঘুরে তাকিয়ে অন্ধকারের মধ্যে বেল গাছটাকে অস্পষ্ট দেখতে পেয়েছিলাম। তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, সব তো ঠিকই ছিল, তাহলে ওই বাচ্চা ছেলেটির মধ্যে আবার কেউ এসেছিল নাকি? তারানাথ কেমন যেন অবাক হওয়া মুখে বলল, অন্ধকারে চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু যে কথাগুলো আমি শুনতে পেয়েছিলাম সেটাকে ভুল বলে কি করে উড়িয়ে দিই? তবে সেদিন আমাদের কে সাহায্য করেছিল সেটা আমি নিজেও বলতে পারবো না। দরজা খুলতে দেখতে পেলাম বৃষ্টিটা সামান্য কমে এসেছে। আমি আর কিশোরী অপেক্ষা না করে ছাতা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় নেমে কিশোরী বলল, আচ্ছা, একটা কথা আমায় বলো তো, তারানাথ প্রথম দিনই গাছতলায় এসে যা বুঝতে পেরেছিল আর শেষের দিন তাকে যে সাহায্য করেছিল, এই দুইয়ের মধ্যে মধুসুন্দরী দেবী কিংবা অন্য কারোর হাত নেই তো? কিশোরীর কথা শুনে আমি হেসে উঠলাম। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাধ্য আমার নেই। ট্রামটা তখনই রাস্তায় প্রবেশ করেছিল। আমরা তাড়াতাড়ি ছাতা বন্ধ করে ছুটে গিয়ে ট্রাম ধরলাম। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ঝুমঝুমিতলার ব্রহ্মদৈত্য। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।